বাংলাদেশে তো এক মাদ্রাসা চালাতে পারে না দুইজন মোল্লা, ওখানে আমার সাথে এরকম আচরণ করছে। এই আমরা তোমাকে ফ্রিডম দিছি, তুমি এখন এত বড় কথা বলতেছো, আমাকে এইটুকু বলার পর্যন্ত স্কোপ দেয় না যে কেমন ফ্রিডম দিলা যে আমি তোমার সাথে কথা বলতে পারতেছি না। তোমরা আমার ঢুকাবা এই জন্য আমার কাছ থেকে আবার টাকা নিতে আসছো। আপনি যদি বিএনপির কোনো একটা অফিসে যান, সেখানে দেখবেন তাদের আলোচনা হচ্ছে যে আপনার কি কাজ করলে, ফ্যামিলি কার্ড দিলে না কি কার্ড দিলে আপনি সে ভোট বাড়াবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে রাজনৈতিক আলাপ জরুরি এর আজকের পর্বে আমাদের অতিথি হচ্ছেন মোহাম্মদ ইশরাক। ইশরাক, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আচ্ছা ইশরাক, তুমি তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ছো, তাই না? জি। আমি পড়ছি সেন্ট জোসেফে। তো বিশেষ করো যে ধরো আমি পাশ করছি 2000 সালে এসএসসি, 2002 ইন্টারমিডিয়েট। আমরা যখন পাশ করছি, পড়াশোনা করছি এবং পাশ করছি, তখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কেউ ছাত্র শিবির করবে বা ছাত্র শিবিরের সাথে কোনোভাবে সংযুক্ত হবে এটা আমরা আসলে কল্পনাও করতে পারি নাই। তো হোয়াট চেঞ্জ যে 2000 মানে সালের পর থেকে তুমি পাশ করছো এসএসসি কত সালে? আমার এসএসসি 2014-তে। 2014-তে। এবং তোমার সম্পর্কে আমি জানি যে তুমি কলেজে থাকা অবস্থাতেই তুমি ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলা। এটা কি কলেজ ভিত্তিক নাকি কলেজের বাইরে? আপনার যখন আমি ছাত্র শিবিরে যুক্ত হই সেটা 2013 সাল। আরও স্পেসিফিক্যালি বললে আমি প্রথম যেদিন সিদ্ধান্ত নেই যে আমার শিবিরের সাথে ইনভলভড হওয়া দরকার সেটা হচ্ছে 2013 সালের 28শে ফেব্রুয়ারি। আচ্ছা। সাইদির হত্যাদেশের দিন। তো ওই সময় আমার অ্যাক্টিভিটি ছিল আপনার ক্যাম্পাসের বাহিরে আমি মূলত চাচ্ছিলাম যে মিছিল মিটিং করার জন্য আমি শিবির করব। আরও স্পেসিফিক্যালি বললে শাহবাগে যেটা হচ্ছিল এবং যে প্রক্রিয়াতে তারা ওই ক্যাঙ্গারু কোর্ট বসিয়েছে এবং সেখান থেকে তারা একটা হত্যাদেশ বের করে নিয়ে এসেছে এবং জনগণের এইরকম বিপুল পরিমাণ প্রোটেস্ট এটাকে উপেক্ষা করে এবং একটা গণহত্যা চালিয়ে হলেও তারা এই ক্যাঙ্গারু কোর্টকে, এই রায়কে তারা এটা ক্যারি করবে। তো এইটার বিরুদ্ধে আমি মূলত একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যে তাদের সাথে সলিডারিটি এক্সপ্রেস করব এবং এটা পলিটিক্যাল আমার প্রোটেস্টটা সেটাকে রেজিস্টার করব। সেই জায়গা থেকে আমার শিবিরে যোগ দেওয়া। বাট এটা আরও অনেক পরে আমি আবিষ্কার করি এবং শিবিরে যোগ দেওয়ার পরে আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি মিছিল মিটিং করার জন্য শিবির করার কোনো সুযোগ নেই। ধরেন আপনি যে ধরেন বিএনপির একটা প্রোগ্রাম কি আপনি একটা মাঠে বিএনপি সমাবেশ হচ্ছে, পল্টনের সামনে আপনি চলে গেলেন, আপনি বিএনপির কর্মসূচিতে হাজির হলেন। কিন্তু জামাত শিবিরের পলিটিক্যাল স্ট্রাকচারটা এরকম যে ওদের একটা প্রোগ্রাম হবে, একটা মিছিল হবে, সেটা আপনি জানতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ওদের দলীয় স্ট্রাকচারের মধ্যে ঢুকবেন। এবং দলীয় স্ট্রাকচারের মধ্যে ঢুকলে সেখানে আপনাকে মিছিল মিটিংয়ের কথা বলবে না, সেখানে আপনাকে বলবে এই যে এই কটা বই পড়ো, একটা রিপোর্ট রাখো, নামাজ কয় ওয়াক্ত পড়েছো, ইয়েতে পড়েছো কিনা, জামাতে পড়েছো কিনা, তারপর কয় পাতা ইসলামী সাহিত্য পড়া হলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো মূলত আমি চেয়েছিলাম মিছিল মিটিং করব। আচ্ছা। সেইখান থেকে অনেকটা বলতে পারেন খুব একটা কনসাসলি ডিসিশন না নেওয়া ব্যতীতই আমি নিজেকে শিবিরের যে দলীয় কাঠামো সেটার মধ্যে আবিষ্কার করি। আচ্ছা। তো যেহেতু তোমার এটা মানে সাধারণত আমরা যেটা দেখি যে মানুষকে দাওয়াত দেওয়া হয় যে আমরা শিবির করি, এই আমাদের ভ্যালুজ এবং ভিশন, আপনি জয়েন করেন, তোমার ক্ষেত্রে সেই জিনিসটা সেরকম হয় নাই। না, এটা কমপ্লিটলি অপোজিট। বরং দেখেন জামাত বা শিবিরের ক্ষেত্রে 71 কোশ্চেনটা তারা এক ধরনের এম্বারাসমেন্ট, এই জিনিসটাকে তারা পাশ কাটিয়ে যেতে চায় এবং তারা মনে করে যে তাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা বাধা। ইনফ্যাক্ট ইভেন পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল যে সমস্ত অ্যাক্টিভিটিস এগুলোকেও তারা একরকম বার্ডেন মনে করে। মানে আপনার একটা দল, একটা জনগোষ্ঠী তারা চায় যে নামাজ কালাম পড়বে, রোজা রাখবে, মওদুদির তত্ত্ব, হাকিমিয়া এগুলো নিয়ে আলোচনা করবে, স্টাডি সার্কেল করবে, তারপর হালাল ক্যাপিটালিজমের দিকে ধাবিত হবে। ধরেন পড়াশোনা শেষ করে তারা ইসলামী ব্যাংকে চাকরি করবে, বিসিএস দিবে বা আমেরিকায় পিএইচডি করতে যাবে। এর মধ্যে আপনি তাকে বলছেন আপনি মিছিলে যান, আপনি এই করেন সেই করেন, জনগণকে ওই সকল বিষয়ে অভিহিত করেন। এটা তাদের জন্য এক ধরনের মানে একটা এক্সট্রা বার্ডেন যেটাকে তারা নিতে চায় না। মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলো তাদের জন্য বার্ডেন। হ্যাঁ, তাদের জন্য বার্ডেন। আচ্ছা। তো আমার ক্ষেত্রে এটা ছিল মানে কমপ্লিটলি ডিফারেন্ট। মানে 71 এইটা তো আমার সাথে শিবিরের সংযোগ হওয়ার ক্ষেত্রে বাধা ছিল না, বরং এটাই ছিল উপলক্ষ। আচ্ছা। আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এইটাও বার্ডেন তো ছিল না, বরং এটাই ছিল ব্রিজ। হ্যাঁ, সেটা তো শুনলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে যে
তুমি পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলোকে যেভাবে বিশ্লেষণ করলা যে আমাদের কাছে এই অ্যাক্টিভিটিগুলো গুরুত্বপূর্ণ, আবার জামাতেরও কিছু অ্যাক্টিভিটি আছে, কিন্তু জামাতের অ্যাক্টিভিটিগুলোকে কি তুমি পলিটিক্যাল অ্যাক্টিভিটি হিসেবে স্বীকার করো না? এটা আপনার নির্ভর করবে আপনি পলিটিক্স কিভাবে ডিফাইন করতেছেন। আচ্ছা, আপনি যদি বলেন দ্য পার্সোনাল ইজ দ্য পলিটিক্যাল, যেটা আপনার পোস্ট মডার্নিস্ট অনেক থিঙ্কার্স, আপনার ফেমিনিস্টরা বলছে যে আপনি কাকে বিয়ে করবেন, আপনি কোন দোকান থেকে কফি খাবেন, এই ধরনের খুঁটিনাটি ভেরি পার্সোনাল চয়েসেস, এগুলোও আপনার পলিটিক্স দ্বারা একদিকে ডিফাইন্ড এবং আরেকদিকে এই ডিসিশনগুলো পলিটিক্সকে শেপ করে। তো এই অর্থে যদি আপনি বলেন যে তাদের অ্যাক্টিভিটিসগুলো পলিটিক্যাল, তাহলে হ্যাঁ পলিটিক্যাল। কিন্তু আপনি যদি আরেকটু ব্রডার সেন্সে যান, সাপোজ আপনাকে যদি আজকে নিয়ে যে এই এখানকার যে শিবিরের একটা অফিস আছে, সেই অফিসটা কোথায় আমি জানি না, ইভেন শিবিরও এটা পাবলিসাইজ করে না, এটা প্রবাবলি কোনো একটা মেস, এবং সেখানে একটা লাইব্রেরি আছে, একটা চেয়ার আছে, একটা টেবিল আছে, এবং সেখানে মাসে আপনার বিভিন্ন প্রোগ্রাম হয়, সাথী বৈঠক হয়, সদস্য বৈঠক হয়, ওয়ার্ড পর্যায়ের বৈঠক হয়, থানা পর্যায়ের বৈঠক হয়। তো আমি যদি আপনাকে ওই বাসাটাতে নিয়ে যাই, সেখানে আপনি দেখবেন তারা আলোচনা করছে মওদুদির বিভিন্ন বই, বিভিন্ন ইসলামী স্কলারের বই, তারপর তারা আলোচনা করছে হাকিমিয়া নিয়ে, তারা আলোচনা করছে নামাজ রোজা ঠিকমতো হয়েছে কিনা, তারা আলোচনা করছে জব অ্যাপ্লিকেশন নিয়ে, তারা আলোচনা করছে তাদের ক্যারিয়ার নিয়ে। হ্যাঁ, আপনি ওখানে কখনোই দেখবেন না তারা আলোচনা করছে এই এলাকায় কয়জন ভোটার আছে, তাদের দাবি দাওয়া কী, তাদের চাহিদা কী, এবং তারা সেগুলোকে কীভাবে মিট করতে পারে। তারা কখনোই আলোচনা করবে না যে এই এলাকার এই ভোটগুলো ক্যাপচার করার জন্য তাদের কী কী করতে হবে। অর্থাৎ আপনি যদি অন্যদিকে আপনি যদি বিএনপির কোনো একটা অফিসে যান, সেখানে দেখবেন তাদের আলোচনা হচ্ছে যে আপনার কি কাজ করলে, ফ্যামিলি কার্ড দিলে না কি কার্ড দিলে আপনি সে ভোট বাড়াবে। খুবই একটা ডিফারেন্ট সিনারিও। আপনি শিবিরের অফিসে যান, জামাতের অফিসে যান, আপনার ধরেন বৈঠক হয়, জামাত বা শিবিরের কোনো বৈঠকে যান, আপনি নামাজ কাজা করেছেন কিনা সেটা নিয়ে আপনাকে যথেষ্ট পরিমাণ জবাবদিহি করতে হবে, কিন্তু আপনি একটাও নতুন ভোট এনেছেন কিনা এটা নিয়ে আপনার কোনো ধরনের কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। ধরেন আপনার একটা বিশ্ববিদ্যালয় কোন সিস্টেমে, কোন পলিসির কারণে মাদ্রাসা শিক্ষার্থীরা সিস্টেমেটিক্যালি ডিসঅ্যাডভান্টেজড হচ্ছে, তাদেরকে ভর্তি নিতে দেওয়া হচ্ছে না, বা তারা ভর্তি হলেও নানানভাবে তারা মাইক্রো অ্যাগ্রেশন, সোশ্যাল স্টিগমা এবং অন্যান্য আরও ধরনের যেসব রিপ্রেশনের মেকানিজম আছে সেগুলো ফেস করছে, সেইগুলোকে কিভাবে দূর করা যায়, এইটা কখনো সাধারণত আপনার জামাত বা শিবিরের যে মিটিং হয় তার এজেন্ডায় থাকে না। নামাজ কালাম আছে, খুব বেশি হইলে তাদের যে ইসলামী রাষ্ট্রের তাদের যে রাষ্ট্রকল্প আছে সেইটার দাওয়াতের কথা আছে। আপনি রোকন বৃদ্ধি করছেন কিনা, কর্মী বৃদ্ধি করছেন কিনা, সমর্থক বৃদ্ধি করছেন কিনা, সাথী বৃদ্ধি করছেন কিনা, সদস্য বৃদ্ধি করছেন কিনা, এইগুলো হচ্ছে তাদের চিন্তার বিষয়। কিন্তু বাংলাদেশের বৃহত্তর সামাজিক রাজনৈতিক যে সকল সমস্যা আছে, সেটা আপনার ভোটে জেতা হোক আর আপনার ন্যারেটিভের লড়াই হোক, দুইটার একটাও সেটা জামাত বা শিবিরের দলীয় পলিসি বা সর্বস্তরের যে দলীয় কাঠামো তার এজেন্ডাভুক্ত বিষয় না। অনেক ক্ষেত্রে যেটা হয়, কোনো জামাত নেতা বা কোনো শিবির নেতা বা সাবেক শিবির নেতা উনি ব্যক্তিগত উদ্যোগে একটা পার্টিকুলার ইস্যুকে উনি হয়তো মনে করেন যে হ্যাঁ এইটা নিয়ে আসলে কথা বলা দরকার, এইটা নিয়ে অ্যাড্রেস করা দরকার, এবং উনি অনেক সময় হয়তো প্যাট্রোনাইজ করেন বা উনি একটা উদ্যোগ নেন বা উদ্যোগে হেল্প করেন। কিন্তু এইটা জামাত শিবিরের দলীয় কোনো চিন্তার বিষয় না, এটা তাদের হেডেক না। যে জিনিসটা হয় আপনার একটা পর্যায়ে, যে এই ধর্মীয় এক ধরনের সাইকোসোশ্যাল সলিডারিটির আওতায় যারা আসে তাদের সংখ্যাটা এত বেড়ে যায় এবং তারা সমাজের এত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যে তার ফলে এটা অটোমেটিক্যালি একটা পাওয়ার ইকুয়েশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল হিসাবে উঠে আসে। এইটা মানে ওই যেটা বললাম যে আপনি কোন কফিটা খাচ্ছেন, আপনি কোকাকোলা খাচ্ছেন না পেপসি খাচ্ছেন না মোজো খাচ্ছেন, এটাও একটা পলিটিক্যাল কোশ্চেন ইফ আমরা যদি ওইভাবে চিন্তা করি। তো ওইভাবে জামাতের পলিটিক্যাল পাওয়ারটা গ্রো করে, এটা না খুব বেশি আপনার মেটিকুলাস ডিজাইনড কিছু না, বা তারা যে আসলে পলিটিক্স নিয়ে অনেক বেশি আগ্রহী
একদম সরাসরি অর্থে সেটা না, ধরেন মাদ্রাসারও তো একটা পলিটিক্যাল ক্যাপিটাল আছে। যখন জুলাই চলতেছিল, ওই যে বাংলা ট্রিবিউনের যে সম্পাদক জুলফিকার রাসেল, ও কিন্তু ওই হাসিনার সাথে মিটিংয়ে বলছিল যে ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে যে মাদ্রাসা, এগুলো তুলে দিতে হবে। এত মাদ্রাসা কেন? এক্স্যাক্টলি। সো ও কিন্তু ওই অর্থে বলে নাই যে মাদ্রাসাগুলো পলিটিক্যাল কোনো কাজ করছে বা প্রত্যক্ষভাবে তারা পলিটিক্সে ইনভলভড, কিন্তু এই যে মাদ্রাসাগুলো ঢাকার চোখ পয়েন্টগুলোতে আছে, এটার তো একটা পলিটিক্যাল র্যামিফিকেশন আছে। তো জামাতের যে পলিটিক্যাল ক্যাপিটালটা, ওইটা ওই আপনার পরোক্ষভাবে গ্রো করে, এটা ডাইরেক্ট কোনো বিষয় না। আপনি যেমন দেখবেন যে শিবিরের নেতা, এই কয়েকদিন আগে আমি ফেসবুকে ঘাটছিলাম, রিলসে আসলো, দেখলাম যে ডাকসুর যে জিএস ফরহাদ, ও বলছে, খুব গর্বভরেই বলছে যে রাজনীতি শিবিরের কর্মকাণ্ডের মধ্যে প্রায়োরিটির লিস্টে অনেক নিচে এবং খুবই অল্প জায়গা জুড়ে থাকে। এটা নিয়ে সে খুব প্রাউড যে তারা এই পলিটিক্সটাকে পছন্দ করে না। অনেকটা তার কথা শুনে আমি একটু অবাক হইলাম এই সেন্সে যে যেই ডিপলিটিসাইজেশন এবং এই যেখানে আমরা যে বলতেছি যেখানে রাজনৈতিক আলাপ জরুরি, যে এই ডিপলিটিসাইজেশনের বিরুদ্ধে আমরা এত বছর কথা বললাম, অ্যাপলিটিক্যাল প্রজন্মের বিরুদ্ধে আমাদের যে ক্ষোভ, অ্যাপলিটিক্যাল জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের যে রাগক্ষোভ, ও বরঞ্চ তাদের টুনি অনেকটা খুব গর্ব ভরে বলল যে আমরা রাজনীতি খুব বেশি করি না, রাজনীতি মানে ভাবখানে আমার জন্য রাজনীতি একটা নোংরা জিনিস। তো এইটা হচ্ছে তাদের কাঠামোগত বিষয়, এটা তাদের একদম মজ্জাগত বিষয় যে তারা রাজনীতির সাথে খুব বেশি না। কিন্তু তুমি অলরেডি তোমার কথাতে দুইবার বলছো যে মওদুদি সাহেব রাহিমাহুল্লাহ, আমি রাহিমাহুল্লাহ বলবো নাকি মাওলানা, তো ওনার যেই হাকিমিয়া, তুমি অলরেডি দুইবার শব্দটা ব্যবহার করছো। তো হাকিমিয়া ইজ অল অ্যাবাউট স্টেট পাওয়ার, ইজন্ট ইট? একদিকে হ্যাঁ, কিন্তু মওদুদের হাকিমিয়াকে যেভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে, এর ফলে আসলে আপনার এক ধরনের রাজনীতি থেকে এসকেপিজম তো আপনার তৈরি হচ্ছে। কারণ ইটস অল অ্যাবাউট স্টেট পাওয়ার, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস নাথিং অ্যাবাউট দ্য কারেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স। সো আপনি তো বলছেন যে আপনি পুরো সিস্টেমটাকেই ডিজোন করছেন। সো এর ফলে বর্তমান সিস্টেমের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আপনার আর কোনো কনসার্ন নাই। কিন্তু জামাতের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা যেইভাবে গ্রো করেছে, এবং অবভিয়াসলি তারা একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিও, সো সময়ে সময়ে তারা দেখতে চায় এবং বা দেখতে পারে যে তারা যতই এই রাজনীতি থেকে দূরে থাকতে চাক না কেন, বা যতই তারা রাজনীতিটাকে এড়াতে চাক না কেন, বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল প্রশ্ন তার উপর এসে পতিত হয়। ধরেন বাংলাদেশে 71 কোশ্চেনে জামাত শিবিরকে ঘায়াল করা হয়। জামাত শিবির নিজেও হয়তো ভুলে গেছিল তারা 71-এ পাকিস্তানের পক্ষে ছিল কি ছিল না, বা পাকিস্তানের সাথে তার কোনো দহরম মহরম আছে কি নাই, বা কতখানি ছিল, এই প্রশ্নটা হয়তো সে নিজেও ভুলে গেছে। কিন্তু এমন একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে যে তাকে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হচ্ছে, এটাকে তাদেরকে ফোর্স করা হচ্ছে। সো আপনার ধরেন সে পলিটিক্যাল ক্যাম্পেইনিং, তারপর হচ্ছিল শোডাউন, এগুলো করতে চায় না, এগুলো অপছন্দ করে, বা মিছিল মিটিং এই জিনিসগুলোর চেয়ে সে হয়তো মসজিদে একটু আল্লাহ বিল্লাহ করবে, সে একটু মওদুদি নিয়ে আলোচনা করবে, হ্যাঁ, বা যে হুজুর শ্রেণী আছে সেই হুজুর শ্রেণীকে যে বলবেন, ধুর আপনারা তো শুধুমাত্র এই তালিম টালিম করতেছেন, এই কোরআন হাদিস পড়তেছেন, কিন্তু আপনারা তুমি হাকিমিয়াই বুঝলেন না, ইসলামী রাষ্ট্রই বুঝলেন না, হ্যাঁ, এই হুজুরদের সাথে একটু বাহাস টাহাস করবে। কিন্তু যখন নির্বাচন আসতেছে, তাকে আবার বাধ্য হয়ে না চাইলে ওই কাজগুলো করতে হইতেছে। সো এখানে একটা মানে প্যারাডক্স আছে। একদিকে আপনি যখন মানে মওদুদি যখন এই পার্টিটা গঠন করলেন, এবং সেই যে স্ট্রাকচার, এটা একটা ধর্মীয় জনগোষ্ঠী হিসাবে তৈরি করা হয়েছে, উনি হিজরতও করছেন, পাঠানকোটে গেছেন, একটা দারুল ইসলাম তৈরি করছেন। এখানে আপনার পলিটিক্যাল কোশ্চেন আপনার অলমোস্ট নাই। হ্যাঁ, এক অর্থে আপনার ওই যে ইসলামী পলিটি যেটা নতুন করে গঠন করা হলো, সেই পলিটিটা আপনি কীভাবে সাজাবেন, ওইটা নিয়ে আপনার কিছু বিষয় আছে, কিন্তু সেই সাজানোর বিষয়টা আপনার অনেক বেশি বর্তমানে যেটাকে আমরা বলবো রিলিজিয়াস সেন্সে। এরপরে উনি অনেকটা অজান্তেই ডেমোক্রেটিক পলিটিক্সে চলে আসছেন, বা এই ধরনের সিদ্ধান্ত তাকে নিতে হয়েছে। জামাতের অনেকে এটাকে বলে স্লিপ ওয়াকিং, আসলে পুরোপুরি এটা র্যামিফিকেশন কনসিকুয়েন্সেস না বুঝে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এবং তখন যখন ডেমোক্রেটিক পলিটিক্সে মওদুদি এসেছেন, তখন তার দলের ভিতর থেকেই খুব কড়া প্রতিবাদ এসেছে যে আপনি এতদিন আমাদেরকে যা বুঝেছেন, যা শিখাইছেন, আপনার বর্তমান সিদ্ধান্ত এটা তার বিপরীত। তো পরবর্তীতে ডেভেলপমেন্টটা যেভাবে হয়েছে, সেভাবে একদিকে জামাত একটা অনিচ্ছুক পলিটিক্যাল পার্টি, অন্যদিকে তার স্ট্রাকচারের ভিতরে
পলিটিক্স নাই। এটা শুধুমাত্র জামাতের ক্ষেত্রে না, মুসলিম ব্রাদারহুডের ক্ষেত্রেও সত্য। আপনি এটা নিয়ে মুসলিম ব্রাদারহুডের ভিতরে প্রচুর আলোচনা হয়েছে, আমর দারাক থেকে শুরু করে ওরা অনেক আলোচনা করেছে। তাদের সিলেবাসই তো রাজনীতি নেই। তাদের সিলেবাসে আপনার যে পরিমাণ ধরেন ইসলামী রাষ্ট্র এবং এই সংশ্লিষ্ট তত্ত্বকথা এবং বিভিন্ন স্কলারদের বই, কোরআন হাদিস ইত্যাদি ইত্যাদি আপনার ফোকাস করা হয়, পলিটিক্স, পলিটিক্যাল নলেজ এই বিষয়গুলোতে আইদার টোকেন হিসাবে আছে অথবা নন এক্সিস্টেন্ট। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরো আমি একজন মুসলিম এবং আমি আসলে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন বাংলাদেশ পৃথিবীতে নিজেদের জীবন এবং সমাজ পরিচালনা করার জন্য এবং অবশ্যই রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি এটা দিয়ে শাসিত হইতে চাই। তো তাহলে কি আমাদের কোনো এই চাওয়াটা বাস্তবায়ন হওয়ার কোনো রাস্তা নেই? এই বিষয়গুলো নিয়ে কথা বলা অনেক রিস্কি। এখানে দুইটা প্রবলেম। এক নম্বর প্রবলেম হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে একটা শাহবাগ আছে, তারপর বিশ্বজুড়ে একটা ওয়ার অন টেরর রেজিম আছে। সো প্রতিটা কথা আমাদেরকে হিসাব করে বলতে হয় যেন কোনো একটা কথা বলার কারণে আমরা ভিসা ব্যান না খাই বা দেশের ভিতরে আমাদের কোনো লিগ্যাল কোনো প্রবলেমে পড়তে না হয়। আবার অন্যদিকে আমাদের আছে হচ্ছে ইসলামিস্ট মিলিট্যান্ট গ্রুপ। তো আমাদেরকে আবার খেয়াল রাখতে হয় যে আমাদের কল্লাটাও যেন যথাস্থানে থাকে। তো এই দুইটা প্রবলেমের মধ্যে আছি আমরা। তো এর মধ্যেও আমি বলার চেষ্টা করি, দেখেন আল্লাহর আইন চাই এই কথাটার মধ্যে আমি তেমন কোনো প্রবলেম দেখি না, কিন্তু আল্লাহর আইন বলতে বা শরীয়ত বলতে আমরা যেটা বর্তমানে বুঝি, কোট অ্যান্ড কোট ইসলামিস্টরা স্পিয়ার হেডেড বাই জামাত ব্রাদারহুড টাইপস, তারা আমাদেরকে বিংশ শতক থেকে যেভাবে এই জিনিসগুলোকে বুঝিয়ে আসছে তার মধ্যে একটা খুব বড় প্রবলেম আছে। তারা শরীয়তকে আল্লাহ বানিয়ে ফেলেছে। আল্লাহ তো শরীয়ত দিয়েছেন, কিন্তু তারা কিছু টেক্সটকে ধরেছে এবং সেই টেক্সটও আবার একটা পার্টিকুলার ওয়েতে ইন্টারপ্রিটেড হয়ে তার কাছে এসেছে, সেইগুলোকে তারা আনচেঞ্জেবল হিসাবে ধরে নিয়েছে এবং তারপর ওটাকে তারা ইমপ্লিমেন্ট করার জন্য চূড়ান্ত রকম প্রচেষ্টা চালাচ্ছে। হয়তো ওটার কার্যকারিতা নাই, বাট এর মানে এই না যে শরীয়তের কার্যকারিতা নাই, কিন্তু যেহেতু ওরা শরীয়ত বলতে ওই পার্টিকুলার টেক্সট ধরে নিয়েছে, অর্থাৎ ওই টেক্সটগুলোর উপরে তারা দেবত্ব, খোদাই যেই ক্যারেক্টারিস্টিক্স সেগুলো আরোপ করেছে যেগুলো অলঙ্ঘনীয়, কোনোভাবেই ওগুলোকে চেঞ্জ করা যাবে না। অথচ আমরা যদি ওই টেক্সটগুলোর ডেভেলপমেন্ট দেখি তখন আমরা দেখব যে তার মধ্যে প্রচুর হিস্ট্রিসিটি আছে, অর্থাৎ কোন খলিফা এসেছেন কার পরে বা ইতিহাসের পার্টিকুলার যুদ্ধের রেজাল্ট কীরকম হয়েছে সেগুলোর উপর নির্ভর করেছে ওই টেক্সটগুলোর প্রোডাকশন কীরকম হয়েছে, ওই টেক্সটগুলোর কনটেক্সট কীরকম, কন্টেন্ট কীরকম। কিন্তু তারা এগুলো বাদ দিয়ে ওগুলোকে এখন এখানে করতে চাচ্ছে। তো এর ফলে শরীয়ত যেটা হয়ে যাচ্ছে যে বর্তমানের যে আমাদের যে যুগের চাহিদা, সেই যুগের চাহিদাটা শরীয়ত মেটাতে পারছে না। কিন্তু শরীয়ত যুগের চাহিদা মেটাতে পারে না, এইটা তো আপনার অ্যাংলো মোহামেডান ল বা আমাদের ব্রিটিশ কলোনিয়ালিজমের ফলে যেভাবে শরীয়তকে কোডিফাই করা হলো এবং আমরাও আস্তে আস্তে ওইভাবেই, ইভেন ইসলামিস্টরাও শরীয়তকে ওইভাবে বিচার করতে দেখলাম, তার আগ পর্যন্ত এইরকম সমস্যা তো দেখা যায় নাই। তাহলে কি হলো যে আপনার ধরেন 1100-1200 বছর পর্যন্ত শরীয়ত যুগের চাহিদা মেটাতে পারলো, তারপর হুট করে শরীয়ত যুগের চাহিদা মেটাতে পারতেছে না। তাহলে কি 1100-1200 বছর পর্যন্ত কি ইতিহাস স্থির ছিল? না, ওই সময় কোনো কিছু ঘটে নাই, ওই সময় কোনো চেঞ্জ হয় নাই, ডার্ক এজ, মিডিল এজ। তাহলে ওই সময়ে যদি এই চেঞ্জের পরও শরীয়ত কন্টিনিউয়াসলি যুগের চাহিদা মিটিয়ে যেতে পারে, এখনো পারার কথা, তাহলে হুট করে কি ঘটলো যে শরীয়ত আর যুগের চাহিদা মেটাতে পারতেছে না? এটার কারণটা হচ্ছে বর্তমানে যেভাবে শরীয়তকে সেট ইন স্টোন একটা স্ট্যাটিক জিনিস, ওই টেক্সট, যেই টেক্সটের উপর মানে খোদার কাছ থেকে খোদায়িত্ব কেড়ে নিয়ে ওই টেক্সটের উপর খোদাই আরোপ করা হয়েছে, তখনকার শরীয়ত তো এরকম ছিল না। তখনকার শরীয়ত গ্রাম থেকে গ্রামে তার অ্যাপ্লিকেশন চেঞ্জ হতো। এক কাজী এক এলাকায় এক ফতোয়া দিয়েছে, আর এক এলাকায় যে উনি ফতোয়া দিতেই এনকার করেছে। আপনার ইস্তাম্বুলে এমন ঘটনাও ঘটেছে, দুর্নীতিও হতো। কীরকম দুর্নীতি? হানাফি মাযহাবের কোর্টের রায় পছন্দ না হইলে মালিকি মাযহাবে চলে যেত। আপনার যুদ্ধ তো প্রচুর পুরুষ তারা নিহত হতো, আবার অনেকে নিখোঁজ থাকতো, আনঅ্যাকাউন্টেড। আমার এই মুহূর্তে খেয়াল নাই কোনো একটা মাযহাবে সম্ভবত এরকম হিসাব করা হয় যে এত মাস পর্যন্ত অ্যাবসেন্ট থাকলে তাকে নিহত ধরে নেওয়া হবে। আবার কোনো একটা মাযহাবে আছে যেই মাযহাবে আপনার তাকে নিহত ধরে নেওয়া যাবে না। এটার সাথে ইনহেরিটেন্স থেকে শুরু করে রিম্যারেজ অনেক কিছু জড়িত। তাহলে যেই মাযহাবে গেলে কাজ হবে ওই মাযহাবে চলে যেত। আবার অনেক সময় কাজী বুঝতো
যে এইটা তো জনদাবি, কিন্তু সে তার মাযহাব থেকে এই রায়টা দিতে পারে না, এই ফতোয়াটা দিতে পারে না, সে তখন করতো কি, একটা পার্টিকুলার ডেতে ওই সকল লোকদেরকে ধরেন বিকালের দিকে বা অফিস আওয়ারের লাস্টের হাফ অ্যান আওয়ার সে ওই সকল কেসগুলো রেখে দিত, এবং ওই হাফ অ্যান আওয়ারের সময়টায় সে নেমে যেত, তার ডেপুটি আসতো। তার ডেপুটির কোনো সমস্যা নেই, সে তার মাযহাব ধরেন অন্য যেই মাযহাবে হয়। তো এইভাবে শরীয়ত কিন্তু কন্টিনিউয়াসলি যুগের চাহিদা মিটিয়ে গেছে। আমার খুব পছন্দের উদাহরণ এই যে একজন খলিফা বা একজন সুলতান উনি নিহত হওয়ার পর সাকসেশনের ঘটনাটা কি ঘটবে। ভাইরা যুদ্ধ করবে, যুদ্ধ করে একজন সুলতান একজন খলিফা বের হয়ে আসবে, এবং যে বের হয়ে আসবে সে বাকি তার সকল ভাইকে হত্যা করবে। সিরিয়াস? হ্যাঁ। এটার কোনো রেফারেন্স দিতে পারবা? ওটোমানদের সাথেও এটা হয়েছে, মুঘলদের সাথেও এটা হয়েছে। মানে মারামারি করাটা তো ভালো জিনিস না, কিন্তু এটা মানে আলেমরা তো বলছেন মারামারি করো না, তারা মারামারি করাটা অ্যাপ্রুভ কোনো করবে? আলেমের এটা নিয়ে কোনো আপত্তি ছিল না। এই কাজটা, এই প্র্যাকটিসটাকে তো ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে, আলেমরা তো এটাকে সার্টিফাই করেছে। সুবহানাল্লাহ, আমি তো জানতাম না, নতুন নলেজ। ওকে, তারপর? তাহলে কি সুলতানরা খলিফারা কি তাহলে শরীয়ত বিরুদ্ধে কিছু করেছে? তখন শাইখুল ইসলাম শাইখুল হাদিসরা তারা কি করেছে? তারা কি ছিল না? তারা ছিল, বাট তারা এটাকে দেখেছে একটা পলিটিক্যাল নেসেসিটি হিসাবে। দুই খলিফা যদি তৈরি হয় তাহলে তো আপনার এটা সাম্রাজ্য ভেঙে যাবে। আপনার আরও ইন্টারেস্টিং বিষয় ধরেন ইবনে তাইমিয়া উনি যখন সিয়াসাত শরিয়া বইটা যখন লিখলেন, উনি তো হাম্বলি মাযহাবের ওখান থেকে ইভলভ করেছেন। ইবনে তাইমিয়ার বেশিরভাগ বই হানাফিরা ডিসকার্ড করে বা এড়িয়ে যায়, কিন্তু সিয়াসাত শরিয়া এই বইটা হানাফিদের খুবই পছন্দ। এর কারণ আছে, ইমাম আবু হানিফা উনি তো জালেম শাসকের সাথে সমঝোতা করেন নাই, কিন্তু ওনার ছাত্র করেছেন, এবং শাসকের সাথে সিম্বায়োটিক রিলেশনশিপের মাধ্যমে আপনার হানাফি মাযহাব টিকে গেছে, প্রসারিত হয়েছে। আমরা বর্তমানে যে হানাফি মাযহাব ফলো করি সেটা ইমাম আবু হানিফার হানাফি মাযহাব না, সেটা বরঞ্চ ওই তার ছাত্রের হাত ধরে এবং বিভিন্ন দেশে যেইভাবে হানাফি মাযহাবগুলো হয়েছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে। আমার দেশের হানাফি মাযহাবের সাথে তুরস্কের হানাফি মাযহাব সম্পূর্ণ কিন্তু এক না, এবং ঐতিহাসিকভাবে হানাফি মাযহাবকে দরবারি মাযহাব বলা হয়। অনেকে বলেন না যে বাংলাদেশে ইসলামের বিস্তার ঘটেছে সমুদ্রপথ দিয়ে, আরব বণিকদের মাধ্যমে। এই তত্ত্বটা যে সঠিক না তার একটা প্রমাণ হচ্ছে আমরা হানাফি, কারণ আরব বণিকদের মাধ্যমে ইসলাম এসে থাকতে পারে বাট প্রসার ঘটে নাই। আরব বণিকদের মাধ্যমে যদি ইসলাম প্রসার ঘটে থাকতো তাহলে আমরা হতাম হাম্বলি, শাফি। শাফি। আপনি খেয়াল করে দেখেন, মালয়েশিয়া কি শাফি, থাইল্যান্ডের ওই সাইডটা মূলত শাফি, কেরালা শাফি, ইস্ট আফ্রিকা শাফি, ইয়েমেন এই যে এই সাইডটা এরা শাফি মাযহাব প্রচারিত হচ্ছে। এই যে ইন্ডিয়ান ওশেন ওয়ার্ল্ড বলছে এটাকে, এটার ভাষা হচ্ছিল আরবি এবং মাযহাব শাফি, এবং সেইখানে হচ্ছে ধর্মপ্রচারটা হচ্ছে আরব বণিকদের মাধ্যমে, বণিকদের প্যাট্রোনাইজেশনের মাধ্যমে। আমরা হচ্ছে পার্সিয়ানেট ওয়ার্ল্ডে বাস করছি, আমাদের কিন্তু আরবির চেয়ে ফার্সি বেশি। আমাদের মাযহাব হচ্ছে হানাফি, নামাজ রোজা। এটা প্রমাণ করে আমরা হচ্ছে আরব বণিকদের মাধ্যমে আসে নাই, আমরা এসেছি মুঘলদের মাধ্যমে। এবং দেখেন দরবারের সাথে আমাদের সম্পর্ক। রিচার্ড ইটন সে বলতেছে যে পায়োনিয়ারিং সুফিজ, অর্থাৎ সুফিরা গিয়েছে, তাদের সাথে কিছু লোক গিয়েছে, তারা একটা জঙ্গল কেটে সাফ করে ওখানে বসতি স্থাপন করেছে, অ্যাগ্রেরিয়ান একটা সোসাইটি কালচার তৈরি করেছে, এবং এই সুফিদের সাথে ডাইরেক্ট সম্পর্ক ছিল, সিম্বায়োটিক সম্পর্ক ছিল মুঘল শাসকদের। পৃথিবীতে 3টা গান পাউডার এম্পায়ার ছিল, প্রি মডার্ন বা লেট মেডিভাল পিরিয়ডে। তার মধ্যে 2টা বড় এম্পায়ার, 2টাই হানাফি। কোন 2টা? ওটোমান এবং মুঘল। খেয়াল করে দেখেন, যেখানেই দরবার সেখানেই হানাফি, আর যেখানে দরবার ওভাবে গ্রো করছে না সেখানে আমরা হানাফি ওভাবে পাচ্ছি না। আফ্রিকাতে হানাফি নাই, আপনার অন্যান্য জায়গায় হানাফি নাই। হানাফি পাচ্ছেন আপনি বড় 2টা হানাফি সেন্টার হচ্ছে টার্কি এবং ইন্ডোপাক সাবকন্টিনেন্ট। এবং হানাফি মাযহাব ইমাম আবু হানিফার এরকম স্টার্টিংয়ের পরও তার একটা নীতি ছিল
তারা শাসকের সাথে গ্যাঞ্জামে জড়াবে না, বরং সে দরবারে প্যাট্রোনেজ নিয়ে চলবে। আর সিয়াসাত শরিয়া এই বইতে ইবনে তাইমিয়া লিখেছে যে সিয়াসাতের প্রয়োজনে সিয়াসাতের শরিয়াটা হবে নর্মাল শরিয়ার চেয়ে বা অন্যান্য বিষয়ের যে শরিয়া তার চেয়ে ভিন্ন। ধরেন আপনার হাইওয়ে রবারির শাস্তি কি, এটা তো আপনার হচ্ছে হুদুদের মধ্যে পড়বে, কিন্তু শাসক চাইলে ডিটারেন্ট হিসাবে যদি জরুরি মনে করে সেটাকে আরও বাড়িয়ে দিতে পারবে। অর্থাৎ সিয়াসার শরিয়াতটা কমপ্লিটলি ডিফারেন্ট, এবং সিয়াসাতের জন্য শাসকের হাতে প্রচুর ডিসক্রিশনারি পাওয়ার থাকবে। এবং এই বইটা এই জন্য হানাফিদের খুব পছন্দ হয়েছে, যেহেতু এটা দরবারগুলোকে সার্ভ করে। আচ্ছা, ওকে, ইন্টারেস্টিং। তো আমি যেখান থেকে আলোচনাটা শুরু করলাম, যে এই যে আলেমরা তারা কি তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে কিছু বলছে, বা তারা কি আল্লাহর আইন কি তারা মানছে না, বা তারা কি বর্তমান অর্থে সেকুলার না? তারা ইন্টারপ্রেট করছে, ধরেন ইবনে তাইমিয়া উনি যেভাবে সিয়াসাত শরিয়াতে যেভাবে লিখছেন, মানে ইবনে তাইমিয়াকে তো অনেকে তো গডফাদার অফ মিলিট্যান্ট ইসলামিজম বলে, তো উনি তো নিশ্চয়ই সেকুলার ওই অর্থে না। উনি বরং বলছেন যে এটাই শরীয়তের অধীন, এটাই শরীয়তের অধীন। আপনার খেয়াল করে দেখেন যে রোজার সময় হাজব্যান্ড ওয়াইফ কিস করবে কি করবে না, এইটা নিয়ে নবীজি খুব তাড়াতাড়ি দুই রকম ফতোয়া দিয়েছেন। তো বর্তমানে যারা শরিয়াবাদী আছেন বা নিজেদেরকে শরিয়াবাদী হিসেবে প্রেজেন্ট করছেন, তারা কি এই ধরনের ডিসক্রিমিনেশন সো কল্ড সেটা কি তারা মানবেন? তারা তো একটা স্ট্যাটিক ফতোয়া চান, ওয়ান সাইজ ফিটস অল, এবং তারা মনে করেন শরীয়ত এই একই রকম। এই যে আপনার সেটাকে আপনি ডাইভার্সিটি বলতে পারেন, আমি কিছু এক্সট্রিম এক্সাম্পল দিলাম, কারণ তাহলে আমরা খুব ছোটোখাটো সাটেল এক্সাম্পল দিলে তো আমরা বুঝতে পারবো না। বুঝতে পারছি, মানে ডাইনামিক শরীরের ডাইনামিক্সটার ব্যাপারে তুমি বলতেছো। আপনার আল্লাহর আইন চাই এই প্রসঙ্গে তো কোনো বাধা নাই। যেমন গোলাম আজম সাহেবের নাতি, তো ওনার একটা আছেন উসামা আল আজমি, ওনার একটা আর্টিকেল আছে, যে আর্টিকেলে উনি বলছেন যে মওদুদির যে হাকিমিয়া তত্ত্ব, বাই দ্য ওয়ে এইটা নিয়ে কিন্তু আলোচনা আছে যে মওদুদির হাকিমিয়া তত্ত্বটা হচ্ছে খুবই নোভেল একটা কনসেপ্ট, এইটা আসলে মওদুদির আগে তেমন কেউ দেয় নাই। আচ্ছা, তো উনি একটা আর্টিকেল লিখেছেন যে না, মওদুদির হাকিমিয়া তত্ত্ব শব্দটা নতুন, টার্মটা এইভাবে এসেছে নতুন, কিন্তু এইটার যে কন্টেন্ট, এইটার যে অ্যাপ্লিকেশন, এইটা আগেও ছিল। উনি ওনার আর্টিকেলে এটা প্রমাণ করতে চেয়েছেন। আচ্ছা, এবং উনি অনেক মিডিভাল স্কলারদের রেফারেন্স দিয়েছেন। ওকে, কিন্তু খেয়াল করে দেখেন, ওই মিডিভাল স্কলাররা যেই পলিটিক্যাল সিস্টেমকে, যেই পলিটিক্যাল রুলারদেরকে সার্ভ করেছেন, বর্তমানে যদি ওই রকম কোনো আলেম থাকে, তাহলে বর্তমানে যে মওদুদিবাদীরা আছে তারা বলবে তারা সেকুলার। অর্থাৎ ওনারা কিন্তু এই হুকুমদাতা আল্লাহ এইটুকু বলে হুকুমকে যেইভাবে তারা ইন্টারপ্রেট করেছেন, এবং অ্যাকচুয়াল যে পলিসি, অ্যাকচুয়াল যে লগুলো ইনঅ্যাক্টেড হয়েছে, ইমপ্লিমেন্টেড হয়েছে জায়গা থেকে জায়গায়, এটা কিন্তু ভ্যারি করেছে। ইন প্রিন্সিপাল আমরা সবাই মেনে নিয়েছি যে হ্যাঁ আল্লাহ হাকিম, কিন্তু আল্লাহর হুকুমটা কি, এইখানে ব্যাপক ডিসক্রিশনারি পাওয়ার কাজীরা, শাসকরা ব্যবহার করেছে, এবং এই সবগুলোকে জাস্টিফাই করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা ব্রডার হাকিমিয়া, যদিও শব্দটা হয়তো ভাবে ইউজ করা হয় নাই, এটার মধ্যে আছে, কিন্তু মওদুদি তো এটা উনি করেন নাই। উনি হাকিমিয়াকে যেভাবে ইন্টারপ্রেট করেছেন, এর ফলে আপনি যত ইসলামী শাসন ব্যবস্থাই কায়েম করেন না কেন, সেইটাকে আন ইসলামিক বলার সুযোগ আছে। কেন? আচ্ছা, ধরেন হামিদ কারজাই বা আশরাফ ঘানি, তাদের যেই রাষ্ট্র, সেটাকে তো মোটামুটি সবাই সেকুলার বলে, তাই না? তাদের রাষ্ট্রটা কি ছিল? ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান। আচ্ছা, আচ্ছা, তাহলে ইসলামিক এমিরেট হইলে সেটা পর্যাপ্ত ইসলামী হবে, কিন্তু দায়েশ তো তা মনে করে না, তারা মনে করে ওইটাও সেকুলার। দায়েশ যদি এখন ইসলামিক এমিরেটকে ইসলামিক ক্যালিফেট বানায়, কোনো না কোনো একটা দল তৈরি হবে, চিন্তা করবেন না, ওই যথেষ্ট পরিমাণ ফিলোসফিক্যাল মাল মশলা আছে, তারা এসে বলবে না এটাও পর্যাপ্ত ইসলামী হয় নাই, এরাও হাকিমিয়া ঠিকমতো কায়েম করে নাই, বরঞ্চ এরা নিজেরাই ল দিচ্ছে। এইটার অবশ্যই এক্সাম্পল আলী রাদিয়াল্লাহু তাআলার সময় দেখা গেছে,
মানে যে জিনিসটা খারেজির বিষয়, হ্যাঁ। তো মানে আপনার দেখেন আল্লাহর আইন চাই, এইটা তো সমস্যা না। আপনার আল্লাহর আইন চাই এই কথার সাথে তো তারেকেরও কোনো আপত্তি নাই, শফিকেরও কোনো আপত্তি নেই, কারোরই কোনো আপত্তি নাই। কিন্তু আপনি তো এরপর এইটাকে চুলের চামড়া ছিলার মতন করে এমন জায়গায় নিয়ে যাবেন যে 90% মুসলমানের দেশে আপনি 1% মুসলমান আর খুঁজে পাবেন না, কারণ আপনার কথা মতো তো সবাই কাফের হয়ে যাবে তখন। আচ্ছা, ওকে, মানে আমি বুঝতে পারছি। তো তাহলে এই প্রবলেমের সলিউশন কি, যে আমরা আসলে হুদুদের যে বিধানগুলা, সেই বিধানগুলার যে ফ্লেক্সিবিলিটি আছে, সেই ফ্লেক্সিবিলিটি সহ যদি কেউ বলে যে ভাই আমার তখন হাইকোর্টে যাওয়া লাগতেছে, এই যে কয়েকদিন আগে আমাদের ববি হাজার সাহেব যে ব্যাপারটা বলছেন যে সব কিছু মিলে আমরা বুঝছি ব্রিটিশ লই ভালো, তো এই যে উনি কেন ব্রিটিশ লকে ভালো মনে করছেন, কারণ এখানে ফ্লেক্সিবিলিটি, ব্রিটিশ লতে তো ফ্লেক্সিবিলিটি আরও কম। যেখানে ইসলামিক শরিয়াতে ফ্লেক্সিবিলিটি আছে, সেখানে তো ব্রিটিশ লতে ফ্লেক্সিবিলিটি নাই। এখানে তো ম্যান টু ম্যান আইনটা চেঞ্জ হয় না, যেখানে ইসলামিক শরিয়া কনটেক্সট অনুসারে, পার্সন অনুসারে সেটা বোঝে সেখানে কারেকশন করে। এখানে ওনার আমি বক্তব্যটা শুনেছি, কিন্তু এখানে অনেকগুলো আপনার লুপহোল আছে। এক নম্বর কথা, উনি যখন ইসলামী শরিয়ার কথা প্রথমে বলেছেন, তখন তিনি এক ধরনের এস্টেটিক ইসলামিক শরিয়াতের বিষয় উনি বলেছেন, ওইটাকে ধরে নিয়ে ওটাকে কল্পনা করেই উনি বলেছেন। আচ্ছা, তারপরে মানে সেইটার উপর বেস করে উনি কম্প্যারিজনটা করেছেন যে ব্রিটিশ লটা ভালো। তারপরে উনি শেষে যে বলেছেন যে কোন শরিয়া, হানাফি শরিয়া নাকি অমুক শরিয়া না তমুক শরিয়া, আবার কোনখানকার হানাফি শরিয়া, এত সালের না অত সালের। আচ্ছা, ভালো কথা, তাহলে ব্রিটিশ কমন লয় কি এই প্রবলেম নাই? বাংলাদেশে ব্রিটিশ কমন ল থেকে উচ্চারিত সিস্টেম আছে, ঠিক আছে, তো বাংলাদেশের যে ল, ইন্ডিয়াও তো একই জায়গা থেকে এসেছে। ইন্ডিয়ার ল আর বাংলাদেশের ল কি সেম না। আফ্রিকাতে যে ব্রিটিশ কলোনিগুলো ছিল, যারা সেম লিগাল সিস্টেম থেকে এসেছে, তাদের ল কি সেম? ইংল্যান্ডের বর্তমান ল কি সেম? ওখানে তো আনরিটেন কনস্টিটিউশন। তো উনি ওইখানে এতগুলো মাযহাব দেখলেন, টাইম পিরিয়ডে নানান ধরনের ঝামেলা দেখলেন, আর ব্রিটিশ কমন লতে উনি কোনো সমস্যা দেখলেন না। এটা হলো সিম্পলি আপনি একটা জিনিসকে চান না আর একটা জিনিসকে চান, এইটার জন্য আপনি অ্যাডহক কিছু মানে কারণ দেখাইতেছেন, না, বুঝছি। যেটার অ্যাকচুয়াল কোনো রিজন নাই। আচ্ছা, আমি যে প্রশ্নতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে এখন আমরা কি এই জিনিসটা ডিমান্ড করতে পারি না যে আমরা আল্লাহর আইন দিয়ে শাসিত হব, এবং ঠিক আছে যারা ভাই ব্রিটিশ ল চায় বা এক্সিস্টিং ল চায় তাদের একটা কোর্ট হবে, আমাদের মুসলিমদের জন্য একটা আলাদা শরিয়া কোর্ট হবে, যারা এটাতে সাবস্ক্রাইব করবে, এইখানে যাকে কাজী হিসেবে নিয়োগ দেওয়া হবে আমরা তাদের উপর আস্থা রাখবো, ভরসা রাখবো, এবং আমরা গোলপোস্ট চেঞ্জ করবো না, যে কিছুক্ষণ এইদিকে আসি কিছুক্ষণ ওই আদালতে চলে গেছি। এটা কি হওয়া সম্ভব না? এইখানে আমার কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। প্রথম বিষয় হচ্ছে, আপনি তাহলে ধরেই নিচ্ছেন যে সেকুলার লটা স্ট্যান্ডার্ড এবং এইটা সবার জন্য সমান। আপনি ফিলোসফিক্যাল জায়গায় এই কনসেশনটা দিয়ে দিচ্ছেন। আর তাহলে সেকুলার কারা হবে? বাংলাদেশে ধরেন আমরা যদি সেকুলার বলি, এখানে হিন্দু সেকুলার কয়জন, মুসলমান সেকুলার কয়জন? আর মুসলমান সেকুলার যারা আছে, তাহলে তাদের বিষয়টা এই যে 90% মুসলমান, তারা কি ওটার মধ্যে থাকবে নাকি ওটা বাইরে যাবে? সে ডিসিশন নিল। তো এইটা তো আমাদের জন্য জিওপলিটিক্যালি এবং লোকালি এটা একটা খুবই মারাত্মক ডিসিশন হবে। হোয়াট ইফ আপনার 10% মানুষ তারা আইডেন্টিফাই করে তারা সেকুলার, হ্যাঁ, বাকি 90% বললো যে আমরা মুসলিম। না, আপনার তো হিন্দুরাও আছে, আরও অনেকে আছে। আচ্ছা, তো আপনি তো মুসলমানের সংখ্যা কমিয়ে ফেললেন। এটা তো একটা পলিটিক্যাল ক্রাইসিসের জন্ম দেবে। আপনার তো নতুন ফল্ট লাইন তৈরি হবে, আপনি ইন্ডিয়ার হাতে আরেকটা অস্ত্র তুলে দিবেন। আচ্ছা, তো অনেক বিষয় আছে এর মধ্যে। এখন 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি আবারও শরীয়তকে পার্সোনাল জায়গায় রিডিউস করতেছেন। দেখেন, শরীয়তের যে প্রবলেম, এটা ওই অ্যাংলো মোহামেডান ল থেকেই হচ্ছে। একসময় ছিল শরীয়ত সবার জন্য, মানে মুসলমান সবার জন্য। অনেক সময় ইভেন আপনার যখন হচ্ছে মুসলমানের সাথে অন্য কোনো সম্প্রদায়ের কোনো সদস্যের কনফ্লিক্ট হতো, সেইটাও শরীয়তের যে ওভারআর্কিং প্রিন্সিপাল তার আলোকে যে ডিলিংসের যে নর্মসটা সেট করা হতো সেইটার আলোকে বিচার হইতো। আর নিজস্ব জনগোষ্ঠীদের মধ্যে অন্যান্যদের, তারা তো মাইনরিটি ছিল না, কারণ সাউথ এশিয়াতে মুসলিমরাই ছিল মাইনরিটি, মুসলমান পিরিয়ডেও মাইনরিটি ছিল। অন্যান্য জনগোষ্ঠীদের তারা তাদের নিজস্ব শরীয়ত অনুসারে, শরীয়ত হচ্ছে ওয়ে অফ লাইফ, ইসলামী শরীয়ত হতে পারে, হিন্দু শরীয়ত হতে পারে,
সাঁওতাল শরীয়ত হইতে পারে। তো তারা তাদের নিজস্ব শরীয়ত অর্থাৎ তাদের নিজস্ব রসম রেওয়াজ আইন কানুন দ্বারা তারা পরিচালিত হতো। কিন্তু মুসলমানদের যে শরীয়ত ওইটা ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য শরীয়ত, আবার হচ্ছে আপনার বিয়ে তালাকের জন্য শরীয়ত। এখনকার যে শরীয়ত সেটা হচ্ছে শুধুমাত্র বিয়ে তালাক আর হচ্ছে এই ওয়ারিশানা। এইটা তো শরীয়ত না, তাহলে আপনি সম্পূর্ণ শরীয়ত না। তো মানে এই ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য যেই ল, সেইটা কি হচ্ছে এই যে মুসলমানরা যারা চিন্তা করছে যে আমরা শরীয়ত দ্বারা পরিচালিত হব, তাদের জন্য কি হচ্ছে ওই 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 শরিয়া কোর্টের মধ্যেই থাকবে, নাকি ওইটা বা চলে যাবে সেকুলার কোর্টে? শুধুমাত্র বিয়ে তালাক আর হচ্ছে ওয়ারিশানা ওইটা হচ্ছে আপনার মুসলিম পার্সোনাল কোর্ট বা মুসলিম শরিয়া কোর্ট যেটা ওইটাতে যাচ্ছে। তাহলে তো আপনি আবারও স্বীকার করলেন যে শরিয়া একটা প্রাইভেট অ্যাফেয়ার। মানে সেকুলারিজমের যে লজিক যে রিলিজিয়ন হ্যাজ টু বি রিলিগেটেড টু দ্য পাবলিক প্রাইভেট স্ফিয়ার, the public domain it has to be regulated by the secular norms of doing business। আপনি তো ওই লজিকটাকে মেনে নিলেন। আচ্ছা, তো আমরা তো বলছি যে এখানে এই যে রিলিজিয়াস সেকুলার যে বাইনারি এটা খুবই আরবিট্রারি, এটা করার কোনো দরকার নাই। নবীজি মসজিদে বসেছেন, উনি যুদ্ধ পরিচালনা করেছেন। আপনার এই যে আমেরিকা যুদ্ধ করছে, তারা তো গডের নামে যুদ্ধ করছে। ব্রিটেনে তো আপনার স্টেট রিলিজন আছে, সমস্যা কি? তারা প্রসপার করছে না, তাদের দেশে আইন কানুন নাই। মুসলমানকে তার নিজের ভূমিতে আপনার ডিসকার্সিভলি রিফিউজি বানানোর ফর্মুলা হইতেছে এই যে মুসলমানদের শরীয়তকে প্রাইভেট অ্যাফেয়ার বানায় দেওয়া। বরং আপনি বলতে পারেন যে কোনো সেকুলার জনগোষ্ঠী সোকল্ড তারা যদি তাদের মন মতো করে বিয়ে তালাক আর হচ্ছে ওয়ারিশানার কাজটা সম্পাদন করতে চায়, তাহলে তাদের জন্য একটা সেকুলার কোর্ট রাখা যেতে পারে। কিন্তু ওই ট্রাফিক রুলসেরটা ওইটা শরীয়ত দ্বারা হবে, এবং সেই শরীয়ত কি এক এক দেশের শরীয়ত এক এক দেশের অনুযায়ী। কিন্তু এই যে দেখেন ববি হাজ্জাজ সাহেবরা তারা যখন আপনার শরীয়তকে ভয় পাচ্ছে বা শরিয়াকে বলছে যে সেটা প্রেফারেবল না, তখন কিন্তু তারা শরিয়ার ডাইভার্সিটির কথাটা পরে বলছে, কিন্তু প্রথমে কিন্তু তারা ওই স্ট্যাটিক শরিয়ার কথা বলছে। যদি স্ট্যাটিক শরিয়ার কথা ওনারা না চিন্তা করতেন তাহলে ওনারা ভয় পেতেন না, ওনারা বুঝতেন যে ট্রাফিক লয়ের জন্য শরিয়া আছে এবং সেই শরিয়াটা এক জায়গা থেকে আরেক জায়গায় ডিফারেন্ট হইতে পারে এবং এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। জাস্ট লাইক ওই ব্রিটিশ কমন ল এক এক দেশে এক এক রকম, কিন্তু সবই ওই ব্রিটিশ কমন ল থেকে আসতেছে এবং আপনি এটা নিয়ে কমফোর্টেবল আছেন। ঠিক আছে, এটা ভালো পয়েন্ট। আচ্ছা, এবারও খুব একটা সেন্সিটিভ ব্যাপার প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা আসলে ভারত এটা তো একটা দেশ, বাংলাদেশে যেরকম মানুষ ভারতেও সেরকম মানুষ আছে, বাংলাদেশে যেরকম একটা রাষ্ট্র আছে ভারত সরকার আছে, ভারতের একটা রাষ্ট্র একটা সরকার আছে। তো আমি পার্সোনালি এই যে বিভাজন, হ্যাঁ, একটা সীমান্ত দিয়ে বিভাজন, যে ওরা আদারিং করা, হ্যাঁ, এখন এই ব্যাপারটাকে আমি পছন্দ করি না। কিন্তু একই সাথে আমাদেরকে যখন কথা বলতে হয় তখন তো বলতে হয় যে ভারত আমাদের এই সমস্যা তৈরি করতেছে। এখন আমরা ভারত বলতে ভারতের তো দেশের মানুষকে বুঝাই না, আমরা তো আসলে স্টেট পাওয়ারটাকেই বুঝাই। তো এই যে এই প্রবলেমটাকে, যে ভারতের সাধারণ মানুষ তো আমাদের শত্রু না, তাহলে আমরা তাদেরকে এভাবে শত্রু জ্ঞান করতেছি কেন? শত্রু জ্ঞান করতেছি, বা পাকিস্তানের সাধারণ মানুষ তাদেরকে আমরা শত্রু জ্ঞান করতেছি কেন? তো এই যে আবার এটাও তো বুঝতে পারতেছি যে মানে তারা আমাদেরকে, ভারতের সরকার সেটা তো সাধারণ মানুষের থেকেই তৈরি হয়েছে। তো আমরা এই জিনিসটাকে আসলে কীভাবে ডিল করব, যে সাধারণ মানুষ আমাদের ভাই আর সরকার আমাদের শত্রু, এইভাবে ডিল করব? আমাদের রাজনীতিতে আমরা আসলে ভারতকে কতটুকু স্পেস দিব, কতটুকু স্পেস দিব না, প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক ওয়েতে বলতেছি। আচ্ছা, যখন হিজরতের আদেশ যখন জারি হয়, তখন হিজরতের আদেশটা ছিল সামর্থ্যবান সক্ষম প্রত্যেক মুসলমানকে হিজরত করতে হবে। সামর্থ্য নাই বা সক্ষমতা নাই সেহেতু সে হিজরত করছে না, সেটা এক্সকিউজেবল। আর সামর্থ্য আছে কিন্তু সক্ষমতা আছে, তারপর কেউ যদি হিজরত না করে
তাহলে সে গুনাহ করছে। কিন্তু তাকে তাকফির করা হয়েছে কিনা বা তার ঈমান নাই কিনা এরকম কোনো কথাবার্তা আছে কিনা আমার জানা নাই। নাই। আর যারা সামর্থ্য নাই বা সক্ষমতা নাই এ সকল কারণে হিজরত করে নাই তাদেরকে তো ডেফিনেটলি তাকফির করা হয় নাই। বাট এই সকল মুসলমানদের ক্ষেত্রে মদিনার নীতি একই ছিল। সেই নীতিটা হচ্ছে তারা যে গোত্রে আছে সেই গোত্রের সাথে মদিনার যে সম্পর্ক তাদের ক্ষেত্রেও একই সম্পর্ক। তারা ওই গোত্রে আমাদের বন্ধু, এই কারণে যুদ্ধ যখন হবে তাদেরকে বাইপাস করে যুদ্ধ হবে এটা এরকম না। বরং যুদ্ধের সময়ও অনেক ক্ষেত্রে তারা কিন্তু ওই গোত্রের হয়ে যুদ্ধ করতে এসেছে। আবার সময় সুযোগ পেয়ে তারা ডিফেক্টও করেছে যদি তারা সক্ষম হয় বা ওই পরিস্থিতি তৈরি হয়। বাট নীতিটা হচ্ছে যে হ্যাঁ আমরা কোনো জনগণের বিরুদ্ধে না, বাট একটা পলিটির সাথে যদি আমাদের অ্যাডভার্স সম্পর্ক থাকে তাহলে আমাদেরকে তো সেই নীতিটা অনুসরণ করতে হবে, তাই না? তো মদিনা কি নীতি অনুসরণ করেছে? তো জাস্ট গোত্রের সাথে হয়তো দেখা গেছে গোত্রপতিদের সাথে সমস্যা, কিন্তু ওখানে যে মুসলমানরা আছে তারাও যেহেতু ওই সিটিজেনশিপ মানে কি আমি এই ট্রাইবে বিলং করি, কেউ যদি তার ওই ট্রাইবাল সম্পর্কটা ছিন্ন করতে চায় তাহলে হি অর শি হ্যাজ টু ডিফেক্ট হিজরত। ঠিক আছে, ডিফেক্ট করতে হবে। সো ডিফেক্ট করো নাই মানে হচ্ছে তোমার পলিটিক্যাল লয়ালটি, এইটাই তো সিটিজেনশিপ মানে একদম আপনার ফর্মাল ফাংশনাল যে কথা পলিটিক্যাল লয়ালটি, পলিটিক্যাল এলিজিয়েন্স। সো যেই ট্রাইবের সাথে তার সাথে আমাদের সম্পর্কটা ওরকমই হবে। পার্সোনাল লেভেলে তার সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে, খাতির থাকতে পারে, মহব্বত থাকতে পারে, সব কিছু ঠিক আছে। ইনফ্যাক্ট আপনার ইন্ডিয়া পাকিস্তানের যে আর্মিদের মধ্যকার আপনার অফিসারদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক কিন্তু খুবই ভালো, স্পেশালি আগে আরও ভালো ছিল বিকজ তারা একই সাথে ব্রিটিশ আর্মিতে ছিল, অনেকে হয়তো একই সাথে কোর্সমেট তারা করেছে এবং তাদের একসাথে সার্ভ করার হিস্ট্রি আছে। বাট এর মানে তো এই না যে যুদ্ধক্ষেত্রে তারা একজন আরেকজনের প্রতি রহম হয়েছে, তাই না? এখন ইন্ডিয়া কোশ্চেনটা আমাদেরকে ডিল না করার কোনো উপায় নাই। বাংলাদেশ যদি 90% হিন্দু রাষ্ট্র হতো তাহলেও বাংলাদেশকে ইন্ডিয়া কোশ্চেন ডিল করতে হতো যদি বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে টিকে থাকতে চেত। আর যদি বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে টিকে থাকতে না চেত তাহলে সে মিটে যেতে পারত। দেখেন আফগানিস্তানের ক্ষেত্রে দেখেন, আফগানিস্তানকে বলছে যে তারা গ্রেভইয়ার্ড অফ এম্পায়ার্স, এইখানে সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তী আমেরিকা এসে তারা চলে যেতে বাধ্য হয়েছে। তো সোভিয়েত ইউনিয়নে আফগানিস্তানকে রণক্ষেত্র বানিয়ে ওইখানে যুদ্ধটা কে করলো, কে হারালো? পাকিস্তান। আফগানিস্তানে তারপর যখন তালেবান রেজিম আসলো স্বীকৃতি দিল যে কয়টা দেশ তার মধ্যে থাকলো পাকিস্তান। আপনার আমেরিকা যখন আফগানিস্তান ইভাকুয়েট করলো তখন কাবুল সফর করলো আইএসআই চিফ এবং সারা দুনিয়া তখন বলল যে এই তালেবান খান, ইমরান খানকে কেন্দ্র করে, তারপর হচ্ছিল পাকিস্তান, এরা এগুলা করেছে। আমি তখনই লিখেছিলাম আফগানিস্তান কোনোদিন পাকিস্তান আর হবে না, এটা হওয়া সম্ভব না। আফগানিস্তানকে অবশ্যই ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করতে হবে। এটা ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান নাকি ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান, ইট ডাজন্ট ম্যাটার। কারণ আপনি ধরেন একজন আফগান মোল্লা, আপনি কেন পাকিস্তানি মোল্লার দাদাগিরি মেনে নেবেন? বাংলাদেশে তো এক মাদ্রাসা চালাতে পারে না দুইজন মোল্লা, সেপারেট মাদ্রাসা তৈরি করে, তাহলে এক দেশের মোল্লা আর এক দেশের মোল্লার খবরদারি মেনে নেবে? তো এখন আফগানিস্তান সেটা যে রাষ্ট্রই হোক, সেকুলার হোক, ইসলামী হোক, যাই হোক, সে যদি ইসলামাবাদের দাদাগিরি থেকে বের হতে চায় তাহলে তাকে কাউন্টার ব্যালেন্স আকারে কোথায় যেতে হবে? দিল্লিতে যেতে হবেই। এবং এটা হয়েছে। আমি যখন বলেছি তখন কেউ এটা বিশ্বাস করে নাই। আমি শুধু জিওগ্রাফি দেখিয়ে এবং সেই পুরাতন চাণক্য নীতি, আমার প্রতিবেশী আমার শত্রু, আমার প্রতিবেশীর প্রতিবেশী আমার বন্ধু, কারণ আমার প্রতিবেশী আর তার প্রতিবেশী শত্রু, আমি ওটা দেখে বলেছি যে এটা জিওগ্রাফির প্রিজনার। এখানে আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার একটা সুসম্পর্ক হবেই এবং সেটা হয়েছে। একইভাবে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের কি হয়েছে?
71-এ ইন্ডিয়া যখন বাংলাদেশকে আলাদা করলো, ইন্দিরা বলল যে হাজারো সালকা বদলা লিয়া। তখন কিন্তু অনেকে বলেছে, ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ান পলিটিশিয়ানরা বলেছে ইন্দিরা বেসিক্যালি আরেকটা পাকিস্তান বানাইলো। আগে আমাদের একটা পাকিস্তান ছিল, এখন দুই ফ্রন্টে দুইটা পাকিস্তান। এবং খেয়াল করে দেখেন সেটা হচ্ছে কি না। এই পরের 50 বছর ইন্ডিয়া শুধু ওই আরেকটা পাকিস্তানকে ঠেকাইতেই ব্যস্ত আছে, কীভাবে এই পাকিস্তানকে কন্ট্রোল করা যায়, এই পাকিস্তানকে স্বাধীন সার্বভৌম হওয়া থেকে ঠেকানো যায়। এবং আমি একটা ইন্ডিয়ান টক শোতে গেলাম, ওখানে আমার সাথে এরকম আচরণ করছে, এই আমরা তোমাকে ফ্রিডম দিছি, তুমি এখন এত বড় কথা বলতেছো। আমাকে এইটুকু বলার পর্যন্ত স্কোপ দেয় না যে কেমন ফ্রিডম দিলা যে আমি তোমার সাথে কথা বলতে পারতেছি না। ইন্টারেস্টিং। এবং এটা কেন হলো? কেন আপনার 71 সালে এত রক্তক্ষয়ী একটা যুদ্ধের পরে সেই যুদ্ধের অন্যতম ক্রীড়নক সেই ভুট্টোকে ঢাকায় লালগুলিতে সংবর্ধনা দেওয়া হলো? সে সময় নাকি ইন্ডিয়ান ডিপ্লোম্যাটরা কান্না করে দিছে যে কী দেশ স্বাধীন করলাম, যে ভুট্টোকে মানুষ এইভাবে সেলিব্রেট করতেছে। কেন হলো? ইমিডিয়েটলি আফটার দ্য ওয়ার। এই যে হুট করে যেমন শাহবাগীরা বুঝতে পারছে যে বিএনপি তাদের বন্ধু 5ই আগস্টের পরপর, 71 যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে আবার মুক্তিযোদ্ধাদের বড় অংশটাই তারা বুঝতে শুরু করছে, ইন্ডিয়া তো অ্যাকচুয়ালি আমাদের বন্ধু না, এবং ইন্ডিয়াকে যদি আমরা ঠেকাইতে চাই তাহলে আমাদের যাইতে হবে কোথায়? যে ইসলামাবাদের থেকে আমি মাত্র সম্পর্ক চিহ্ন করলাম, পিন্ডি থেকে। এগেইন আমরা জিওগ্রাফি দ্বারা কনস্ট্রেইনড। সো এইটা আমাদের স্বাভাবিক নীতি, এটাকে আমরা এড়াতে পারবো না। এইখানে যদি আপনার একটা হিন্দু জনগোষ্ঠী থাকতো, তাদের উপায় হয়তো একটা আপনার মার্জ হয়ে যাওয়া, যে কাজটা আপনার ওয়েস্ট বেঙ্গল করেছে। তারা স্বাধীন সত্তা হিসেবে টিকে থাকতে চায় নাই, তারা বাংলাকে ভুলে যে হিন্দি মেনে নিয়ে তারা ইন্ডিয়ার সাথে বিলীন হয়ে গেছে। অথবা ওই হিন্দু জনগোষ্ঠীটা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করে ইন্ডিয়াকে কাউন্টার ব্যালেন্স করতে চাইতো। চমৎকার। তো আমরা আজকে খুব ইনডেপথ কিছু আলাপ শুনলাম ইসলামিক শরিয়া নিয়ে, এবং হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে। ইশরাক, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে আসছো এবং এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছো। এবং আমরা এই যে প্ল্যাটফর্মটা আমরা আসলে চাই যে মানুষের সাথে কথা বলার মতন সম্পর্ক থাকুক, অবস্থা থাকুক, যেটা আমরা সময় দেখি যে পলিটিক্যাল যখন একজন আরেকজনের মতের বিপক্ষে চলে যায়, আমরা অনার তো লুজ করি, একে অপরের বিপক্ষে আমরা এত শত্রুভাবাপন্ন হয়ে যায় যে আসলে কথা বলার সুযোগ থাকে না। তোমার সাথে আমার অনেক পলিটিক্যাল চিন্তায় দ্বিমত থাকতে পারে, বাট আমাদের যেন অ্যাটলিস্ট কথা বলার মতন একটা জায়গা। আমার কাছে মনে হয় যে এখানে বিষয়টা হয়েছে কি, আমাদের হিউমার এবং মানে গ্রো আপ বলে না, আমাদের এটার একটা অভাব আছে। তো অনেকে আছে ম্যান চাইল্ড। দেখেন একটা উদাহরণ দেই, আপনার আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর এই বইটাতে পাবেন। বাঙালি মুসলমানের ইতিহাসের প্রবাবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন। আমি বলি যে সম্ভবত পৃথিবীর সবচেয়ে সফল কৃষক আন্দোলন পাকিস্তান আন্দোলন। তো উনি তো সেটার মধ্যে আছেন, এবং সেই আন্দোলনের গুরুত্বপূর্ণ দিক যেই কারণে বেসিক্যালি পাকিস্তানটা কায়েম হলো সেটা হলো জমিদার যোদ্ধাদের বিরুদ্ধে। তো জমিদারি উচ্ছেদ, যদিও পাকিস্তান রাষ্ট্র সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছে 1950 সালে, কিন্তু কতখানি পেরেছে সেটা একটা প্রশ্ন। কারণ 54-তে যখন 21 দফা আসলো, তখনও আপনার ক্ষতিপূরণ ছাড়া জমিদারি উচ্ছেদ, কৃষি ঋণ মৌকুফ, এই বিষয়গুলো ছিল এবং খুবই ওয়াইল্ডলি পপুলার দাবি ছিল। এখন দেখলে মনে হয় যে 21 দফা বোধহয় কোনো একটা সেকুলার বিষয় ছিল, অথচ 21 দফায় নিজাম ইসলাম পার্টি ছিল, এবং 21 দফায় বাঙালি মুসলমানের যে চাহিদা, এই যে কৃষি ঋণ, তারপর জমিদার যোদ্ধাদের উৎখাত করা বিষয়টা। তো আবুল মনসুর আহমদ তো উনি এই বাঙালি মুসলমানের এই সিলসিলার একজন গুরুত্বপূর্ণ অ্যাক্টর। তো উনি যখন জমিদারি উচ্ছেদের জন্য কোনো একটা এলাকায় সভা করবেন, সমাবেশ করবেন, এই সমাবেশের জন্য তো টাকা দরকার, প্রচুর টাকা দরকার। তো এখন তো আবার চাঁদাবাজি বললে অনেকে এটাকে, বা চাঁদা শব্দটা শুনলে এটাকে চাঁদাবাজি মনে করবে বা অন্য কিছু মনে করবে, বাট তখন কিন্তু অ্যাকচুয়ালি সমঝোতার ভিত্তিতেই চাঁদা নেওয়া হতো। তো উনি এক জমিদারের কাছে গেছেন, জমিদারের কাছে যে 10 টাকা চাঁদা চেয়েছেন, যে তারা জমিদারি উচ্ছেদের জন্য একটা সভা করবেন, সেই সভার জন্য জমিদারের কাছে 10 টাকা চাঁদা চাই। তো ওই জমিদার আবুল মনসুর আহমদকে দেখে বলছেন যে তোমরা আমার পাছায় বাঁশ ঢুকাবা, এই জন্য আমার কাছ থেকে আবার টাকা নিতে আসছো। তো আবুল মনসুর আহমদ তখন বলছেন যে ব্যথাটা যেন কম পান, এই জন্য তেলটা টাকা চাইছি। ওকে। তো জমিদার এই উত্তর শুনে এত খুশি হয়েছেন, যিনি 10 টাকা দিয়েছেন। আচ্ছা সরি, আমি বোধহয় একটু ভুল বললাম, মানে
চাঁদা চাওয়া হয়েছে, কোনো অ্যামাউন্ট স্পেসিফাই করা হয় নাই, কিন্তু পরবর্তীতে জমিদার তার উত্তর শুনে এত আপ্লুত হয়েছেন, আমোদিত হয়েছেন যে উনি 10 টাকা চাঁদা দিয়েছেন। সেই আমলে 10 টাকা চাঁদা তো একটা বিরাট অ্যামাউন্ট। তো আমি যে বলতেছি যে এই যে আপনার হিউমার, আপনার তারপর হচ্ছে গ্রো আপ করা, মানে একটা হিউমারকে এটা অ্যাপ্রিসিয়েট করতে পারা যে হ্যাঁ ঠিক আছে, আমাকে গালি দিছে বাট গালিটা ক্লাসি ছিল, যা তোকে 10 টাকা দিলাম। মানে এই বিষয়টা, এটা মানে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক কমে গেছে। আমরা ভালো ব্যান্ডটারও এনজয় করতে বা অ্যাপ্রিসিয়েট করতে পারি না, সব কিছুই মানে টেস্টটা ডেভেলপ করলে বোধহয় আপনি যে প্রবলেমটা বলতেছেন এই প্রবলেমটা অ্যাড্রেস করা পসিবল। হ্যাঁ, মানে শুধু টেস্ট না, মানে যে সহনশীলতার ব্যাপারটাও আসলে একটা বড় প্রশ্ন। যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হালিম, কিন্তু আমরা আব্দুল হালিম হইতে পারি নাই, আমরা একেবারেই সহ্য করতে পারি না। তা আমরা চেষ্টা করব যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মধ্যে এই জিনিসটা, একে অপরেরকে শ্রদ্ধা করা, মত পার্থক্যের কারণে এটা যেন আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারি। তো যারা দেখেছেন আজকের এপিসোডটা, আপনাদের কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এবং ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করবেন, আমরা সামনে এপিসোডে আরও একজন অতিথি সাথে আমরা রাজনীতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।